নমস্কার, আমি সৈকত মুখোপাধ্যায়। প্রথমেই আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংকে আমি ধন্যবাদ জানাই, কারণ তারাই আমাকে এই সুযোগটা করে দিয়েছে তোমাদের সঙ্গে কিছু আলাপচারিতা করার। তো আজকে আমরা কারবার সমীক্ষা যে বিষয়টা বিজনেস স্টাডিজ, সেখানে আমরা আলোচনা করব আজকে সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস অ্যান্ড বিজনেস এথিক্স, অর্থাৎ কারবারের সামাজিক দায়িত্ব এবং নৈতিকতা। এই বিষয়টার উপর আমি আলোচনা শুরু করতে চাই। ঠিক আছে। দেখো, এই চ্যাপ্টার থেকে তোমাদের মার্কস অ্যালটেড রয়েছে 5 নম্বর। 5 নম্বর বরাদ্দ আছে। তোমরা জানো যে 3 রকমের নম্বর রয়েছে সেমিস্টার সিস্টেমে। তোমাদের 40 নম্বর মোট বরাদ্দ সেকেন্ড সেমিস্টারে। তো সেখানে প্রত্যেক সেমিস্টারেই আমরা জানি 40 করে। তো এখানে তোমাদের 3 রকমের প্রশ্ন থাকছে: 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন। এখান থেকে কিন্তু এই চ্যাপ্টার থেকে কোনো 5 নম্বরের প্রশ্ন থাকবে না। একটা থাকবে 2 নম্বরের প্রশ্ন এবং একটা থাকবে 3 নম্বরের প্রশ্ন। মোট নম্বর অ্যালটেড হচ্ছে 5। তাহলে এখানে একটু বলি, দেখো 2 নম্বরের প্রশ্ন যেটা তোমার থাকবে সেটা কিন্তু এক লাইনে উত্তর লিখলে চলবে না। যদি তোমাকে বলে যে সাপোজ সোশ্যাল রেসপন্সিবিলিটি বলতে কি বোঝো, কারবারের সামাজিক দায়িত্ব বলতে কি বোঝো, তুমি একটা লাইনে লিখে দিলে তাহলে কিন্তু চলবে না বাবা। তোমাকে একটু কিন্তু লিখতে হবে, অন্তত 2 লাইন 3 লাইন কিন্তু লিখতে হবে 2 নম্বরের প্রশ্ন, এবং 3 নম্বরের প্রশ্নের জন্য আরেকটু বেশি তোমাকে লিখতে হবে। সেটা আমি পরবর্তীকালে যখন কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব সেখানে আরো ডিটেলসে তোমাদের এটা বলে দেব। দেখো, এখানে আমরা শুরুই করছি কনসেপ্ট অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি। তাহলে সামাজিক দায়িত্ব বলতে কি বুঝি? ধরো তুমি যে বিদ্যালয়ে পড়াশোনা করো বা আমাদের যে হাসপাতাল, এগুলো প্রত্যেকটাই কি, যে একটা বিদ্যালয়, একটা কলেজ, একটা হাসপাতাল, এগুলো প্রত্যেকটাই হচ্ছে একটা সামাজিক প্রতিষ্ঠান। ঠিক একইভাবে কারবারও কিন্তু সমাজের বুকে গড়ে ওঠা একটা সামাজিক প্রতিষ্ঠান। কাজেই সমাজের বুকে গড়ে ওঠা কোনো সামাজিক প্রতিষ্ঠান, তার সামাজিক দায়বদ্ধতা থাকবেই। এটা খুব বাস্তব কথা। সামাজিক দায়বদ্ধতাকে একটা সামাজিক প্রতিষ্ঠান অস্বীকার করতে পারে না বা ইগনোর করতে পারে না। কাজেই সামাজিক দায়িত্ব কারবারের থাকবেই, এটা হচ্ছে প্রথম কথা। এখন এই সামাজিক দায়িত্বের বিষয়টা কি? সামাজিক দায়িত্বের মানে, দেখো প্রথম কথা আমরা কি জানি, যে মুনাফাবিহীন কারবার হচ্ছে রসবিহীন ইক্ষু। মুনাফাবিহীন কারবার রসবিহীন ইক্ষু, সুগার কেন উইদাউট সুগার। অর্থাৎ কারবারের প্রথম কথা হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্য মুনাফা অর্জন করা। মুনাফা অর্জন না করলে কারবার টিকে থাকবে কি করে? তাহলে কারবার যদি টিকে না থাকে তাহলে কারবারই টিকে থাকবে কি করে? তার পরিবারটা টিকে থাকবে কি করে? বা তার যে কর্মচারী শ্রমিক তারা কি করে বাঁচবে? কাজেই মুনাফা তো করতেই হবে, কিন্তু মুনাফা করতে হবে বলে আমি যেন তেন প্রকারের মুনাফা করব, মানুষকে মেরে মুনাফা করব, আমার কোনো সামাজিক দায়বদ্ধতা থাকবে না, এটা কিন্তু চলতে পারে না। সামাজিক দায়বদ্ধতাকে পালন করে আমাকে মুনাফা অর্জন করতে হবে। যেমন তোমরা দুটো শব্দ অলরেডি জানো, একটা প্রফিট আর্নিং, একটা প্রফিটিয়ারিং। একটা হচ্ছে মুনাফা অর্জন আর একটা মুনাফাবাজি। আমরা মুনাফাবাজি করব না, কারণ সেটা হচ্ছে অ্যান্টি সোশ্যাল ওয়ার্ক, সেটা সমাজের সাথে সম্পর্কযুক্ত নয়। আমরা মুনাফাবাজি করব না, কিন্তু আমরা মুনাফা অর্জন অবশ্যই করব। আমি 10 টাকায় একটা জিনিস কিনে তো আমি 13 টাকায় বিক্রি করবই, কিংবা 14 টাকায় বিক্রি করবই। কিন্তু 10 টাকার জিনিসটা কিনে আমি কালোবাজারি করে, ব্ল্যাক মার্কেটিং করে, হোর্ডিং করে, মজুদদারি করে আমি 30 টাকায় বিক্রি করতে পারি না। সেটা হচ্ছে আমার মুনাফাবাজি বা প্রফিটিয়ারিং, যেটা সমাজের দ্বারা কিন্তু অ্যাডমিটেড নয়। এটা একটা উদাহরণ হিসেবে তোমাদের বললাম। এবার দেখো বইয়ের কথায় আসি। ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা। সংজ্ঞায় কি বলছে? সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস মিন্স obligation. It is the obligation to act in a manner which will serve the best interest of the society. You mark the word society. সমাজ কথাটাকে চিহ্নিত করো। তাহলে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি, অর্থাৎ সমাজ কি? সমাজ মানে কি কোনো জড় পদার্থ, জড়বস্তু না। সমাজ মানে হচ্ছে
সমাজের মানুষ, সমাজের মানুষকে বাদ দিয়ে সমাজ কোথায়? তাহলে কি বলতে চাইলাম, আমি যদি বইয়ের ভাষায় বলি তাহলে ডেফিনেশন কি বলছে যে সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস, কারবারের সামাজিক দায়িত্ব বলতে আমরা বুঝি ইট ইজ অ্যান অব্লিগেশন, এটা হচ্ছে একটা দায়বদ্ধতা। কি দায়বদ্ধতা? না টু অ্যাক্ট ইন এ ম্যানার হুইচ উইল সার্ভ দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি, সমাজের সর্বোত্তম মঙ্গল যাতে হয়, সমাজের সর্বোত্তম ভালো যাতে হয়, সমাজের মানুষের যেন সর্বোত্তম উপকার হয়, তার প্রতি যে দায়বদ্ধতা, অব্লিগেশন, সেটাই দ্যাট ইজ কল্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি। এবার পিএফ ড্রাকার সাহেব কি বলছেন? প্রখ্যাত ব্যবস্থাপনাবিদ পিএফ ড্রাকার সাহেব বলছেন যে সোশ্যাল রেসপন্সিবিলিটি রিকোয়ার্স ম্যানেজার্স টু কনসিডার whether their action is likely to promote the public good, to advance the basic beliefs of our society, to contribute to the stability, strength and harmony। কি অপূর্ব কথা, কি অসাধারণ কথা বললেন ব্যবস্থাপনাবিদ পিএফ ড্রাকার। উনি এক কথায় বলে দিলেন যে সোশ্যাল রেসপন্সিবিলিটি রিকোয়ার্স, সামাজিক দায়বদ্ধতার মধ্যে প্রয়োজন, সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে কি কি পড়ে? ম্যানেজার্স অর্থাৎ যারা ব্যবস্থাপনাবিদ, যারা কারবারটাকে এগিয়ে নিয়ে চলেছে, সবাই এগিয়ে নিয়ে চলেছে, তার মধ্যে যাদের কাজ হচ্ছে ব্যবস্থাপনা করা, ব্যবস্থাপনাবিদ, সেই ব্যবস্থাপনাবিদ অর্থাৎ ম্যানেজার্স টু কনসিডার, তাদেরকে ভাবতে হবে, তাদেরকে তাদের চিন্তাধারার মধ্যে আনতে হবে whether their action, তারা যে ধরনের কার্যক্রম করছেন সেই কার্যক্রমগুলো is likely to promote the public good, মানুষের ভালো করবে কিনা। অর্থাৎ ব্যবস্থাপনাবিদরা যেভাবে ব্যবসাটাকে, কারবারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সে তাদের যে চিন্তা ভাবনা, ব্যবস্থাপনাবিদদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাটা আসলে আলটিমেটলি মানুষের ভালো করবে কিনা। টু অ্যাডভান্স দ্য বেসিক বিলিফস ইন আওয়ার সোসাইটি। দেখো বাবারা মায়েরা, সব জায়গাতে একটা বেসিক বিলিফ আছে। আজকে আমেরিকার বা গ্রেট ব্রিটেনের সমাজ ব্যবস্থার সাথে ভারতবর্ষের সমাজ ব্যবস্থাটা মিলবে না, কারণ প্রত্যেকটা সমাজ ব্যবস্থার একটা আলাদা আলাদা ভ্যালুজ আছে, একটা আলাদা আলাদা মূল্যবোধ আছে, যেটা ওখানে চলে সেটা আমার সমাজ অ্যাডমিট নাও করতে পারে বা করবে না। কাজেই এখানে কি বলছেন উনি, কি অপূর্ব কথা বললেন, দেখো কি সুন্দর বললেন যে টু অ্যাডভান্স দ্য বেসিক বিলিফস অফ আওয়ার সোসাইটি, আমাদের সমাজের যে মূল্যবোধ, আমাদের যে ভ্যালুজ, যে বেসিক ভ্যালুজ, সেই ভ্যালুজটাকে এগিয়ে নিয়ে যায় কিনা, সেটাকে রক্ষা করতে পারছে কিনা কারবার। টু কন্ট্রিবিউট টু দ্য স্টেবিলিটি, অর্থাৎ সুদৃঢ়তা, স্ট্রেংথ, শক্তি অ্যান্ড হারমোনি, অর্থাৎ আমাদের সমাজ ব্যবস্থায় আমরা কি জানি, আমাদের এখানে একটা হারমোনি, অর্থাৎ সবাই মিলেমিশে আমরা বাস করি, আমাদের এটাকে বলি জাতীয় সংহতি। এখানে বর্ণ, ধর্ম, জাতি নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে থাকবো, এটাই ভারতবর্ষের ইতিহাস, এটাই ভারতবর্ষের ঐতিহ্য। তাহলে তার যে হারমোনি, সেই যে জাতীয় সংহতি, সেটাকে রক্ষা করতে পারছে কিনা। নেক্সট আমরা কিসে আসবো, দেখো কেস ফর সোশ্যাল রেসপন্সিবিলিটি। এর কিছু আমি বলি তোমাকে, দেখো আমাদের নাম্বার ওয়ান সেলফ ইন্টারেস্ট অর্থাৎ ব্যক্তি স্বার্থ। আবার এখানে বলছি ব্যক্তি স্বার্থ কি, ব্যক্তি স্বার্থ হচ্ছে যে কারবারের কাজ হচ্ছে, আমি আবার বলছি মুনাফা অর্জন করা, কিন্তু মুনাফা অর্জন করাই তার একমাত্র কাজ নয়, সেখানে সমাজের ভালো করা, সমাজের মানুষের পাশে থাকা, সেটাও কিন্তু একটা কাজ। নেক্সট বলছে সোশ্যাল পাওয়ার, সামাজিক শক্তি। সামাজিক শক্তি অর্থাৎ যেহেতু কারবার একটা সামাজিক প্রতিষ্ঠান, সমাজকে ইগনোর করে কিন্তু সে বাঁচতে পারবে না। কারণ যদি সমাজের সব মানুষ তাকে যদি বয়কট করে, তাকে ইগনোর করে, যে ওই দোকানে কেউ যাস না, ওই দোকানে জিনিস ভালো পাওয়া যায় না, ওদের ব্যবহার খারাপ, তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠান কিন্তু সমাজের বুকে টিকে থাকতে পারবে না। কাজে সেটা ভাবতে হবে। নেক্সট হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস, অর্থাৎ সামাজিক যে জাগরণ বা মানুষকে অ্যাওয়্যার করা বিভিন্ন ভাবে। হ্যাঁ, যেমন পরিবেশ দূষণ, পরিবেশ দূষণের ব্যাপারে মানুষকে অ্যাওয়্যার করা, মানুষকে সচেতন করা, এইগুলো রাখতে হবে, এগুলোও তার একটা দায়িত্বের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে কি, বা ধরা যাক যে ওষুধের ক্ষেত্রে বা যে কোনো বেবি ফুডের ক্ষেত্রে বা যে কোনো খাদ্যদ্রব্যের ক্ষেত্রে তাকে মানুষকে সচেতন করে দিচ্ছে যে তোমরা বাবা যখন কিনবে এক্সপায়ারি ডেটটা কিন্তু দেখে কিনো, অর্থাৎ ডেট অফ এক্সপায়ারি পরিষ্কার লেখা আছে প্যাকেটে, সেটা কিন্তু দেখে কিনো। এটাও কিন্তু এক ধরনের সোশ্যাল অ্যাওয়ারনেস।
এটাও একটা সোশ্যাল অ্যাওয়ারনেস, মানুষকে সতর্ক করা। এবং আরেকটা কি অ্যাওয়ারনেস, ধরা যাক এখন দেখবে নিরামিষ দ্রব্য এবং খাদ্যদ্রব্যের ক্ষেত্রে বলছি, আমিষ দ্রব্য, সেখানে একটা সবুজ মার্ক এবং একটা লাল মার্ক থাকে, তাহলে সেটাও অ্যাওয়ার করা যে ওটা দেখে তোমরা কিনতে পারো। নেক্সট কি বলছে, ক্রিয়েশন অফ সোসাইটি, সমাজ গঠন। সমাজ গঠন মানে কি, সাপোজ একটা স্কুল করলো, একটা বিরাট বড় একটা প্রতিষ্ঠান, সে একটা বিদ্যালয় করলো, যেমন আমি টাটা কোম্পানির নাম এখানে বলতেই পারি। তারা কি করেছে, তারা দেখো, তারা একটা টাটা ফুটবল একাডেমি করেছিল, টিএফএ, যেটা এখনো আছে, যেটা ভারতবর্ষের ফুটবলে প্রচুর প্লেয়ার কিন্তু এক সময় সাপ্লাই দিয়েছে বা দিচ্ছে। তাহলে টিএফএ, তাহলে তার তো কোনো দরকার ছিল না। তার কি দরকার ছিল টিএফএ টাটা ফুটবল একাডেমি করার? সে তো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, তার কাজ তো ফুটবল খেলার উন্নতির জন্য, অগ্রগতি করার জন্য চেষ্টা করা না। কিন্তু না, ওই যে বললাম সোশ্যাল রেসপন্সিবিলিটি, যে আমার বিরাট টাকা মুনাফা হয়েছে, তার একটা অংশ আমি আমার ভারতবর্ষের খেলাধুলার উন্নতির জন্য আমি খরচ করতে চাই বা ব্যয়িত করতে চাই। দেখো আজকে তারা টিএফএ করেছিল, আজকে প্রচুর প্লেয়ার ভারতবর্ষে এসছে, এবং হকির জন্য তারা এখন চেষ্টা করছে ভারতবর্ষের হকিটা তাকে প্রমোট করা। কোনো কোনো কারবারি প্রতিষ্ঠান হয়তো একটা হসপিটাল করে দিল, কোনো কারবারি প্রতিষ্ঠান হয়তো একটা বিদ্যালয় স্থাপন করলো, বা একটা বিদ্যালয়ের উন্নয়নের জন্য তারা অনেক পরিমাণে চেষ্টা করলো, বা তাদেরকে প্রচুর পরিমাণে ফান্ডিং করলো। এই প্রসঙ্গে আমি বলবো সিএসআর। এই সিএসআর মানে কি, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, অর্থাৎ প্রত্যেক বছর মুনাফার একটা অংশ তাকে কিন্তু এখন খরচ করতে হবে সমাজের উন্নয়নের জন্য। এটাই বলছে সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। যেমন দেখো 17 সালে এখানে বিশ্বকাপ খেলা হয়েছিল, আমাদের সল্টলেক স্টেডিয়ামেও হয়েছিল। তখন একটা কোম্পানি থেকে আমি দেখলাম যে রাস্তার দুধারে প্রচুর পরিমাণে ডাস্টবিন তারা সেট আপ করে দিল, যে প্রচুর মানুষ আসবে খেলা দেখতে এবং তারা ওই গার্বেজ গুলো ফেলবে। তো খেলা হয়ে গেছে, সব প্লেয়াররা চলেও গেছে, সব শেষ হয়ে গেছে, খেলাধুলা সব শেষ, ইভেন্ট শেষ, কিন্তু ওই ডাস্টবিন গুলো রয়েছে। খেলা শেষ হয়েছে মানে ডাস্টবিন গুলো কিন্তু তুলে নিয়ে যায়নি, আজও সেই ডাস্টবিন গুলো কিন্তু রাস্তার দুধারে রয়েছে, এবং আমরা এইটাকে কিন্তু সল্টলেকবাসী যারা আমরা এটা ব্যবহার করি। কাজে এইটা হচ্ছে সিএসআর, তার তো কোনো দরকার ছিল না, সে কেন ডাস্টবিন বসাতে যাবে, তার তো কাজ ডাস্টবিন বসানো নয়। কিন্তু না, এটাই হচ্ছে সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, অর্থাৎ তোমার মুনাফার একটা অংশ তুমি ব্যয় করছো কিনা সমাজের মঙ্গলের জন্য। অর্থাৎ সোজা কথাই হচ্ছে যে তুমি সমাজ, তোমার যে মুনাফাটা আয় হয়েছে বাবা, কোথা থেকে হয়েছে? সমাজের মানুষ তোমার প্রোডাক্টটা কিনেছে বা তোমার সার্ভিসটা নিয়েছে, তার জন্যই তো তোমার মুনাফা হয়েছে। তোমার মুনাফা তো আকাশ থেকে পড়েনি বা মাটি ফুঁড়ে ওঠেনি। তাহলে সমাজের মানুষের কাছ থেকেই তোমার মুনাফা অর্জিত হয়েছে, তার একটা অংশ তুমি সমাজের মানুষকে ফিরিয়ে দাও। আমি বলছি না গোটাটা, আমি গোটাটা বলছি না। তুমি যদি 100 টাকা মুনাফা করো, আমি বলছি না 100 টাকাই তোমাকে সমাজের মানুষের উন্নতির জন্য ব্যয় করতে হবে, আমি একবারও বলিনি। আমি বলেছি একটা অংশ, যে বছরে 100 টাকা মুনাফা করে তুমি 5 টাকা খরচ করো। তোমাকে তো আমি বলিনি যে 100 টাকার মধ্যে তুমি 100 টাকা খরচ করো। তাহলে তোমার চলবে কি করে? তোমার কর্মচারীদের তুমি বেতন দেবে কি করে? তোমার প্রতিষ্ঠানটাকে তুমি এগিয়ে নিয়ে চলবে কি করে? আমি বলিনি 100 টাকা প্রফিট হলে তুমি 80 টাকা ব্যয় করো, তাও বলিনি। কিন্তু 100 টাকা লাভ হলে তুমি 5 টাকা খরচ করো, তুমি 7 টাকা খরচ করো, বাকিটা তুমি নাও, তাতে তো কোনো আপত্তি নেই। নেক্সট কি বলছে দেখো, পাবলিক ইমেজ, যেটা এতক্ষণ ধরে বোঝালাম, যে মানুষের কাজ যদি তুমি করো তাহলে তোমার কনসার্নের ইমেজটা ভালো হবে। The image of your company is built up in the mind of the people of the society. সমাজের মানুষও তোমার কোম্পানিকে ভালো বলবে। টাটা কোম্পানিকে এত ভালো বলছে কেন? কারণ তাদের সামাজিক কাজ আছে, প্রচুর কাজ আছে, তারা ক্যান্সার হসপিটাল করেছে, এটা অস্বীকার করার কিছু নেই। কাজেই তাহলে পাবলিক ইমেজ, মানুষের যদি তুমি ভালো করো, মানুষের পাশে থাকো, তাহলে মানুষেরও একটা তোমার প্রতিষ্ঠান সম্পর্কে ভালো ধারণা হবে, একটা গুড আইডিয়া হবে, একটা পাবলিক ইমেজ তৈরি হবে তোমার। নেক্সট হচ্ছে অ্যাভয়েডেন্স অফ গভর্নমেন্ট ইন্টারফেয়ারেন্স। তাহলে সরকারি হস্তক্ষেপটা কিন্তু কমে যাবে। যত আমার প্রাইভেট সেক্টর এগিয়ে আসবে, তত কিন্তু আমার সরকারি হস্তক্ষেপটাও কমে যাবে। নেক্সট বলছে রিসোর্সেস ইউজ ফর মোরাল জাস্টিফিকেশন। দেখো নৈতিক অনৈতিক বলে একটা কথা আছে বাবা মায়েরা, মোরাল জাস্টিফিকেশন দেখবে অনেক, তোমরা এখন বড় হয়েছো বলতে আপত্তি নেই, দেখবে কিছু অ্যাডভার্টাইজমেন্ট বা এমন কিছু বিজ্ঞাপন দেখাচ্ছে যেটা কুরুচিকর। আমি আগেই বলেছি
সমস্ত সমাজের মূল্যবোধ একরকম নয়। আমেরিকান সোসাইটিতে যেটা চলে, গ্রেট ব্রিটেনের সোসাইটিতে যেটা চলে, ভারতবর্ষের সোসাইটিতে সেটা চলে না। সেই মূল্যবোধটা আলাদা, আমাদের দেখার চোখটা আলাদা। কাজেই আমাদের এমন কিছু কুরুচিকর বিজ্ঞাপন এখন থাকছে মানুষকে আকর্ষণ করার জন্য, যেটা কিন্তু অশালীন, যেটা কিন্তু পরিবারের সবাই মিলে একসঙ্গে টিভি দেখতে বসলে বা সিনেমা হলে যখন আমরা সিনেমা দেখতে যাব, যেটা আমাদের ভালো লাগবে না। তাই আমরা কি বলেছি, যে মোরাল জাস্টিফিকেশন। আচ্ছা, আমি যে কারবারটা পরিচালনা করছি অ্যাজ এ ম্যানেজার, আমাকে ভাবতে হবে যে আমার সমস্ত কাজগুলো এটা মোরাল জাস্টিফাইড হচ্ছে তো, এটার কোন রকম কোনো কুরুচিকর বা অশালীন কোনো ইঙ্গিত বা কোনো বার্তা সমাজকে দিচ্ছে না তো। নেক্সট হচ্ছে সোশ্যাল প্রবলেমস। এটাও একটা সামাজিক সমস্যা যে অনেক নিরসন করে দেবে। ল অ্যান্ড অর্ডার, অর্থাৎ যে আইন শৃঙ্খলা তার উন্নতির জন্য চেষ্টা করবে, এবং ট্রাস্টিশিপ অর্থাৎ ওছিদারি। ঠিক আছে। নেক্সট আমরা বলবো কেস এগেইনস্ট সোশ্যাল রেসপন্সিবিলিটি, অর্থাৎ সামাজিক যে দায়বদ্ধতা কারবারের, তার এগেইনস্টে কি যাচ্ছে। নাম্বার ওয়ান, ভায়োলেশন অফ প্রফিট ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভ। আমি বারবার বলেছি তোমাদেরকে, আগের বারও কি বলেছি, যে বাবা একটা কারবারের প্রধান উদ্দেশ্য কি আমাকে বলো। প্রধান উদ্দেশ্যটা কি বলো? এটা হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্য, মুনাফা অর্জন করা। কেউ অস্বীকার করবে না, কেউ অস্বীকার করবে না। কিন্তু আমি বলেছি কি, যে ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভ, প্রফিট ম্যাক্সিমাইজেশন, অর্থাৎ একটা কারবারই তো বলতেই পারে যে আমার কাজ হচ্ছে মুনাফা অর্জন করা, এবং আমি সেই কাজটা ভালো মতো করব, আমি আমার সর্বোচ্চ মুনাফা অর্জন করতে চাই আমার লিমিটের মধ্যে। তাহলে সামাজিক দায়বদ্ধতার জন্য আমি যখন খরচ করব, সেটা তো তার এগেনস্টে যাচ্ছে। আমি তো প্রফিটের একটা অংশই খরচ করব। আমি 100 টাকা মুনাফা করলে যদি 10 টাকা আমি সামাজিক দায়বদ্ধতার জন্য ব্যয় করি, তো সেটা তো আমার ব্যয়, তো অস্বীকার করার কিছু নেই। নেক্সট হচ্ছে ল্যাক অফ সোশ্যাল স্কিলস। অনেক সময় আমরা সামাজিক যে দক্ষতা তার আমরা উন্নতির চেষ্টা করছি না। নেক্সট, বার্ডেন অন কনজিউমার্স। খুব ভালো করে বোঝো, এই যে আমি সামাজিক দায়বদ্ধতার জন্য যে টাকাটা খরচ করলাম, সেটা তো মুনাফার টাকা। এবার আমি যদি ওই টাকাটা আমার প্রোডাক্টের উপর চাপিয়ে দিই, তাহলে আলটিমেটলি বার্ডেনটা কার উপর গেল? ভালো করে বুঝে নাও আমার কথাটা। ধরো আমি যদি সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন না করতাম, তাহলে আমার যে মুনাফাটা আমার হতো, তাহলে সোশ্যাল রেসপন্সিবিলিটির জন্য, সিএসআর এর জন্য 1 টাকা খরচ করার জন্য আমার মুনাফাটা কমে গেল। তাহলে আমি যদি সমপরিমাণ মুনাফা রাখতে চাই, আমি কি করলাম? জিনিসের দাম বাড়িয়ে দিলাম, অর্থাৎ মানুষকে মেরেই আবার মানুষের কাজ করলাম। আমার 10 টাকার প্রোডাক্টটা আমি 12 টাকা করে দিলাম। তা বার্ডেনটা কার উপর পড়লো? কাস্টমারের উপর পড়লো তো, কনজিউমারের উপর পড়লো তো, তা আলটিমেটলি ক্রেতা সাধারণের উপর পড়লো তো, মানুষের উপর পড়লো তো। আমি তাদের দ্রব্যের দামটা বাড়িয়ে দিয়ে তাদের কাছ থেকেই টাকাটা তুললাম, সেই টাকারই একটা অংশ আমি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে খরচ করে দিলাম। কি অদ্ভুত বুদ্ধি! তাহলে এইটাও কিন্তু এর এগেনস্টে গেল। নেক্সট দেখো বলছে, কি বলছে, ডাইলুশন অফ বেসিক গোল অফ বিজনেস। ডাইলুশন অফ বেসিক গোল অফ বিজনেস। এখানে এই গোলটা কি না, এইখানে দেখো, এখানে এটা গোল, এটা আমি বলে দিই, এখানে একটা চেঞ্জ হবে, এটা হচ্ছে গোল, দ্যাট ইজ দা, এটা হচ্ছে তোমার গোল। ডাইলুশন অফ বেসিক গোল, বেসিক গোল, বেসিক বেসিক গোল, এটা চেঞ্জ করে দিই, বেসিক গোল, বেসিক গোল, ডাইলুশন অফ বেসিক গোল অফ বিজনেস, অর্থাৎ কারবারের যে মুখ্য উদ্দেশ্য, মূল উদ্দেশ্য, সেটাকে এ কিছুটা ডাইলিউট করে দেবে, কিছুটা হালকা করে দেবে, কিছুটা যেন নষ্ট করে দেবে। নেক্সট, রিডাকশন অফ কম্পিটিটিভ পজিশন।
তুমি যখনই তোমার মুনাফার একটা অংশ যখন ব্যয় করবে, তোমার মুনাফা কমবে। দেখো এখানে কিন্তু পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট নেই। এটা হচ্ছে একটা, আমাদের ভারতবর্ষে কি চলে, এখানে পারফেক্ট, সরি আমি উল্টো বললাম, এখানে মনোপলি নেই, মনোপলি নেই, এখানে পুরোটাই পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। দেখো মনোপলি বা একচেটিয়া বলে কিছু নেই, সবটাই হচ্ছে পারফেক্ট কম্পিটিশন। তাহলে এই যে কম্পিটিটিভ যে বিজনেস ওয়ার্ল্ড, সেখানে তোমার যদি মুনাফার অংশ তুমি ব্যয় করো, তাহলে কি হবে, তোমার মুনাফা কমবে। তুমি তো তার একটা অংশ সিএসআর এ ব্যয় করেছো। আমি কিন্তু এগুলো সব এগেনস্টে বলছি, তারপরে ফর অ্যান্ড এগেনস্ট থেকে আমরা একটা সিদ্ধান্তে যাব। এরপর বলছে, দেখো কি বলছে, বিজনেসম্যান আর নট মরাল এজেন্ট। আমরা, একজন কারবারি বলতে পারে যে সমাজের উন্নয়নের জন্য আমার কোনো দায় নেই, আমি কি মরাল এজেন্ট? আমি কি নৈতিক, মানুষের নৈতিকতার দায়িত্ব নিয়েছি? আমি ভাই কারবারি, আমি কারবার করব, আমি মুনাফা অর্জন করব, তা আমি কি মানুষের নৈতিক উন্নয়নের দায়িত্ব নিয়েছি? এই দায়িত্ব কি আমার? না, এই দায়িত্ব আমার নয়। সেই দায়িত্ব যাদের যাদের তারা সেটা পালন করুক, এটা আমাদের দায়িত্ব না, সে বলতেই পারে। নেক্সট হচ্ছে, বলছে ডাইভারশন অফ ইকোনমিক রিসোর্সেস, অর্থাৎ আমার অর্থনৈতিক যে রিসোর্সেস গুলো আছে সেটা কিছুটা ডাইভার্সিফাইড হয়ে গেল। আমি আমার যে মুনাফার একটা অংশ সেটা আমরা ফার্দার আমরা আমার প্রতিষ্ঠানের যে আরো যে ছড়িয়ে দেওয়া, হ্যাঁ আমার 2টো কারখানা ছিল, আমি 5টা কারখানা করতে চাই, তা সেটা না করে, আমি এক্সটেনশন না করে আমি সিএসআর করলাম, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি করলাম। নেক্সট, অলরেডি রেসপন্সিবল, আমরা তো মানুষ হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধই। একজন কারবারি বলতে পারে যে অ্যাজ এ হিউম্যান বিং আমরা তো অলরেডি দায়বদ্ধ, আবার আমাদের কি দায়বদ্ধতা থাকবে। এবার বলছে রিয়েলিটি অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি। দেখো নাম্বার 1, থ্রেট অফ পাবলিক রেগুলেশন। মানুষের জন্য যে নীতি নিয়ম রয়েছে তার ক্ষেত্রে অনেক সময় একটা থ্রেট আসতে পারে। নেক্সট, প্রেসার অফ লেবার মুভমেন্ট, যে শ্রমিক আন্দোলন, এই শ্রমিক আন্দোলনের উপরে একটা ঘুরিয়ে কিন্তু কখনো কোনোভাবে প্রেসার এসে যেতে পারে, একটা যে কেন তোমরা এটা করছো, তোমরা তোমাদের এর জন্য প্রোডাক্টিভিটি কমছে। অনেক সময় তারা তো তাদের যৌতিক আন্দোলনের জন্যই হয়তো লড়াই আন্দোলন করছে, সেখানে একটা বিষয় আসতে পারে। নেক্সট হচ্ছে ইম্প্যাক্ট অন কনজিউমার, যেটা অলরেডি বললাম যে কনজিউমারদের উপর ইম্প্যাক্ট আসতেই পারে। আমি যদি ভাবি যে আমার সিএসআর এর টাকাটা, আমি যে টাকাটা সমাজের উন্নয়নের জন্য ব্যয় করলাম, সামাজিক দায়বদ্ধতার জন্য ব্যয় করলাম, আমি সেই টাকাটা আমার প্রোডাক্টের দাম থেকেই তুলে নেব, বাড়িয়ে তুলে নেব, আমি প্রফিটকে কমতে দেবো না। নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট অফ সোশ্যাল স্ট্যান্ডার্ড অফ বিজনেস, অর্থাৎ কারবারের যে সোশ্যাল স্ট্যান্ডার্ড, সামাজিক যে অবস্থান, সেইটাকে ডেভেলপ করা। ডেভেলপমেন্ট অফ বিজনেস এডুকেশন, কারবারি শিক্ষা। এখন দেখবে এই যে বিবিএ, এমবিএ, বিভিন্ন বিজনেস স্কুল এগুলো রয়েছে, এখানে যে বিজনেস এডুকেশন, কারবারি শিক্ষা, সেটাকেও কিন্তু উন্নত করবে। রিলেশনশিপ বিটুইন সোশ্যাল ইন্টারেস্ট অ্যান্ড বিজনেস ইন্টারেস্ট, দারুণ কথা, চমৎকার কথা, এটাই তো গোল কংগ্রুয়েন্সের কথা। এই কথাটাই তো তোমাদের বাবারা মায়েরা গোড়া থেকে বোঝানোর চেষ্টা করছি, গোড়া থেকে এই কথাটাই বলার চেষ্টা করছি যে বিজনেস ইন্টারেস্ট অ্যান্ড সোশ্যাল ইন্টারেস্ট। আমার বিজনেস ইন্টারেস্ট টু আর্ন মোর অ্যান্ড মোর প্রফিট, আমার সোশ্যাল ইন্টারেস্ট হচ্ছে টু ডেভেলপ আওয়ার সোসাইটি, টু ওয়ার্ক ফর আওয়ার সোসাইটি, টু স্পেন্ড মানি ফর আওয়ার সোসাইটি। তাহলে এই দুটোর মধ্যে একটা রিলেশনশিপ থাকুক, একটা সম্পর্ক থাকুক। আমি শুধু বিজনেস ইন্টারেস্ট করব মানে আমি সোশ্যাল ইন্টারেস্টকে ভুলে যাব। আবার আমি মানে কিরকম, আমি মুনাফা অর্জন আমার কাজ, আমি শুধু মুনাফাই অর্জন করব, আমি তার একটা অংশ আমি ব্যয়িত করব না সমাজের উন্নয়নের জন্য, সেটা যেমন ভালো নয়। আবার আমি তো বাবা কথা বলিনি যে আমার যা মুনাফা হবে, যদি 100 টাকা মুনাফা হয় বছরে, আমি 90 টাকা খরচ করে ফেলবো, কিংবা আমি 100 টাকাই খরচ করে ফেলবো, আমি তো বলিনি। আমি বলেছি 100 টাকায় তুমি 5 টাকা করো না, 7 টাকা করো না, আপত্তি তো কিছু নেই। কাজে এই যে একটা ব্যালেন্স রাখা, দেখো মানুষের জীবনেও আমাদের কি করতে হয়, একটা ব্যালেন্স রেখে চলতে হয় না। আমরা কি ইমব্যালেন্স চলি? ইমব্যালেন্স চলি না, আমাদের ব্যালেন্স রেখে চলতে হয়। তাহলে এই দুটো ইন্টারেস্টই থাকবে সাইমালটেনিয়াসলি, যুগপৎ দুটো ইন্টারেস্টই থাকবে, তার মধ্যে আমাকে ব্যালেন্স করে চলতে হবে। নেক্সট কি, ডেভেলপমেন্ট অফ প্রফেশনাল ম্যানেজারিয়াল ক্লাস, যারা প্রফেশনাল ম্যানেজারিয়াল ক্লাস সেইটাকে আমাকে ডেভেলপ করতে হবে। এরপর দেখো কি বলছে, কাইন্ডস অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি, কত রকমের হয়।
এখানে ইকোনমিক রেসপন্সিবিলিটি, অর্থনৈতিক দায়িত্ব, লিগাল রেসপন্সিবিলিটি, আইনগত দায়িত্ব, এবং থাকছে এথিক্যাল রেসপন্সিবিলিটি, যেটা মরাল, যেটা নৈতিক দায়িত্ব, নীতি নৈতিকতার জায়গা থেকে তুমি যেটাকে অস্বীকার করতে পারো না। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে যে ডিসক্রিশনারি, এইগুলো তোমাদের রয়েছে। এইগুলো কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা কিন্তু সোশ্যাল রেসপন্সিবিলিটি। দেখো এর পরের পেজটা আসলে আমি আবার বলছি। দেখো, সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস টুয়ার্ডস ডিফারেন্ট ইন্টারেস্ট গ্রুপ, বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি সামাজিক দায়িত্ব কি রয়েছে কারবারের। প্রথমেই বলছি রেসপন্সিবিলিটি টুয়ার্ডস ওনার্স অ্যান্ড ইনভেস্টার্স, যারা কারবারের মালিক এবং যারা ইনভেস্টার বিনিয়োগকারী, তাদের প্রতি কারবারের সামাজিক দায়িত্ব কি? রেসপন্সিবিলিটি টুয়ার্ডস ওনার্স, তাহলে যারা মালিক তাদের প্রতি কি রেসপন্সিবিলিটি রয়েছে? ম্যাক্সিমাইজিং প্রফিটস অ্যান্ড রিটার্নস অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ মুনাফা সর্বাধিকীকরণ করা। কারণ ওই যে বলেছিলাম যে মুনাফাবিহীন কারবার হচ্ছে রসবিহীন ইক্ষু। তাহলে মালিকরা কি চায়? মালিকদের ঝুঁকি বহনের পুরস্কার হচ্ছে মুনাফা। প্রফিট ইজ নাথিং বাট দ্য রিওয়ার্ড অফ টেকিং রিস্ক। তাহলে ঝুঁকি বহনের পুরস্কার হচ্ছে মুনাফা। তাহলে সেই মুনাফা যাতে ম্যাক্সিমাইজড হয়, যেন সর্বোচ্চ এবং কাম্য মুনাফা যেন তারা পায়। অ্যান্ড রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ তারা যা ইনভেস্ট করেছে, তারা যে টাকাটা মালিকরা লগ্নি করেছে কারবারে, তার উপর যেন তারা সঠিক যেন রিটার্ন পায়, অর্থাৎ তারা যেন সঠিক হারে যেন ডিভিডেন্ড পায়, এটা দেখতে হবে। নেক্সট, স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং অ্যান্ড সেটিং কোম্পানি ডাইরেকশন, অর্থাৎ কারবারটা কিভাবে চলবে তার যে কৌশলগত দিক, সেই স্ট্র্যাটেজিক ডিসিশন সেইটা নেওয়ার ক্ষেত্রে, এবং কোম্পানির যে ডাইরেকশন তার যে গতিপথ সেটা নির্ধারণ করা। এনশিওরিং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থাৎ কারবারটার যে অর্থনৈতিক বুনিয়াদ সেটা যেন শক্ত হয়, এবং রিস্ক ম্যানেজমেন্ট, যাতে ঝুঁকিটা ভালোভাবে কারবার নিতে পারে। নেক্সট কি বলছে? প্রোভাইডিং ট্রান্সপারেন্ট ফাইন্যান্সিয়াল রিপোর্টস অ্যান্ড আপডেটস, যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট গুলো বছরের শেষে বেরোবে, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট যেগুলো বেরোবে, সেগুলো যেন ট্রান্সপারেন্ট হয়। ব্যালেন্স শিটে যেন কোনো উইন্ডো ড্রেসিং না থাকে, এগুলো যেন ট্রান্সপারেন্ট হয়, স্বচ্ছ হয়, এগুলো যেন সমস্ত তথ্য দিতে পারে। নেক্সট কি বলছে? অ্যাকাউন্টেবিলিটি ফর কোম্পানি অ্যাকশনস অ্যান্ড আউটকামস, অর্থাৎ যে ফাইন্যান্সিয়াল আউটকাম গুলো হলো সেগুলো যেন সঠিকভাবে তার যেন একটা দায়বদ্ধতা থাকে, সেটা প্রকাশের ক্ষেত্রে সঠিক মাত্রায় কিন্তু দায়িত্ব নিতে হবে। মেইনটেনিং কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড প্রোটেক্টিং ওনার ইন্টারেস্ট, দেখো কিছু জিনিস আছে কনফিডেন্সিয়াল, এটা বড় হচ্ছে, এটা জেনে রাখো, এটা একটা মানুষের বেসিক জিনিস। তোমাকে যে বুঝতে হবে কোন বিষয়টা কনফিডেন্সিয়াল কোনটা নয়। তাহলে তেমনি বিজনেসেরও কিছু কনফিডেন্সিয়াল বিষয় আছে, গোপনীয় ব্যাপার আছে, গোপনীয় তথ্য আছে, সেইটাকে গোপনই রাখতে হবে। সেইটা একমাত্র হয়তো যারা শেয়ার হোল্ডার তারা জানতে পারবে, সেটাকে তুমি পাবলিক করে যাতে না হয়ে যায় সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। নেক্সট কথা কি? হ্যাঁ, অর্থাৎ গোপন কথাটি রবে না গোপনে, কথা বললে চলবে না, গোপন কথাটা গোপনই রাখতে হবে। হ্যাঁ, এটাই একটা এথিক্স। নেক্সট হচ্ছে কি, যে কমপ্লাইং উইথ ওনারশিপ এগ্রিমেন্টস এন্ড টার্মস, যে ওনারশিপ, যে মালিকদের সঙ্গে যে চুক্তি কারবারে, সেটা যেন রক্ষিত হয়, সেটা যেন সঠিকভাবে থাকে। রিপ্রেজেন্টিং ওনার ইন্টারেস্ট ইন কি ডিসিশন, অর্থাৎ যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে, দেখো মায়েরা বাবারা কথাটা কি বলেছি, কি ডিসিশন, অর্থাৎ গুরুত্বপূর্ণ যখন কোনো সিদ্ধান্ত নিতে হবে তখন কিন্তু পরিষ্কার দেখতে হবে যেন মালিকদের স্বার্থ রক্ষিত হয়, মালিকদের স্বার্থকে বিঘ্নিত করে কোনো
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া চলবে না। নেক্সট বলছে ফস্টারিং লং টার্ম সাস্টেনেবিলিটি, অর্থাৎ দীর্ঘকালীন ভাবে যাতে সমাজের বুকে প্রতিষ্ঠানটা টিকে থাকে সেই ব্যবস্থা করতে হবে। এনশিওরিং এথিক্যাল বিজনেস প্র্যাকটিসেস, আবার সেই এথিক্স এর কথা এসে যাচ্ছে যে যে বিজনেস প্র্যাকটিসেস গুলো এথিক্যাল সেটা কিন্তু মান্যতা দিতে হবে। আনএথিক্যাল কোনো কাজ বিজনেস প্র্যাকটিসেস যেন আমার বিজনেসটা না করে সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। দেখো এরপর কি বলছে, রেসপন্সিবিলিটি টুয়ার্ডস কনজিউমার্স অর কাস্টমার্স, অর্থাৎ ক্রেতা সাধারণের প্রতি কি দায়িত্ব আছে, কনজিউমার্স অর কাস্টমার্স। প্রাইমারি রেসপন্সিবিলিটি, প্রাথমিক দায়িত্ব, কি প্রাথমিক দায়িত্ব, কোয়ালিটি প্রোডাক্টস অর সার্ভিসেস। আমি একজন কাস্টমার, আমি তোমার প্রতিষ্ঠানের থেকে কি পেতে চাই, আমি তো পয়সা দিয়ে জিনিস কিনেছি বাবা, আমি তো পয়সা দিয়ে জিনিস কিনেছি, তাহলে আমি কি পেতে চাই, আমি কোয়ালিটি প্রোডাক্ট পেতে চাই, আমি সঠিক সর্বোত্তম গুণমান সম্পন্ন দ্রব্য বা পরিষেবা পেতে চাই। এটা দেখতে হবে তোমাকে, কাস্টমার স্যাটিসফ্যাকশন। এইটা এখন বর্তমানে, এরপরে তোমরা ম্যানেজমেন্ট পড়বে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এ গিয়ে, সেই ম্যানেজমেন্টে প্রথম কথাই হচ্ছে এখন কাস্টমার স্যাটিসফ্যাকশন, অর্থাৎ ক্রেতাদের যে কি বলবো স্যাটিসফ্যাকশন, অর্থাৎ ক্রেতাদের যে সন্তুষ্টি। এখন কিন্তু সবটাই কিন্তু আমি একটু অ্যাডভান্স বলে দিই, এটা কিন্তু ক্রেতা ওরিয়েন্টেড, কাস্টমার ওরিয়েন্টেড। অর্থাৎ আগে ছিল প্রোডাক্ট ওরিয়েন্টেড, এখন মডার্ন ম্যানেজমেন্ট বলছে না, মার্কেটিং ম্যানেজমেন্ট বলছে না, প্রোডাক্ট ওরিয়েন্টেড নয়, কাস্টমার ওরিয়েন্টেড। অর্থাৎ মানুষ স্যাটিসফাইড হলো কিনা, মানুষ যদি স্যাটিসফাইড হয়, যেমন তোমাকে একটা কথা বলি, দেখো তোমাদের, আমি একটা বিয়ে বাড়ি গেছিলাম, এখন বিয়ে বাড়িতে আমাকে একটা মেনু কার্ড দিল, সব জায়গাতেই দেয়, সেই মেনু কার্ডে একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম, অপূর্ব। সেখানে কি লেখা আছে জানো, লেখা আছে, কি অপূর্ব কথা, মানে আমি জানি না এর থেকে বড় ম্যানেজমেন্টের কথা আর কিছু হতে পারে কিনা। বলছে ইফ ইউ স্যাটিসফাইড টেল আদার্স, ইফ নট টেল আস। কি অপূর্ব কথা বলো তো, কি অপূর্ব কথা, কি অসাধারণ কথা বললো, যে ইফ ইউ স্যাটিসফাইড টেল আদার্স, অর্থাৎ আমাদের ব্যবহারে, আমাদের যে খাদ্যদ্রব্য, যে খাবারগুলো আপনি খেলেন সেগুলোর গুণমান যদি ভালো হয়, যদি আমার যারা সার্ভিসম্যান তাদের ব্যবহার ভালো হয়, সমস্ত আদব কায়দা আপনার ভালো লাগে, তাহলে আপনি কি করবেন, আপনি পরিতৃপ্ত হলেন, স্যাটিসফাইড হলেন, টেল আদার্স, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজনকে বলুন। ইফ নট, যদি না হয়, টেল আস, যদি ডিসস্যাটিসফ্যাকশন হয় তাহলে আমাদেরকে বলুন, আমরা নিজেদেরকে শুধরে নেব। আমি জানি না এর থেকে বড় ম্যানেজমেন্টের কথা কি হতে পারে। তাহলে সবটাই কাস্টমার ওরিয়েন্টেড, ঠিক আছে, কাস্টমার সন্তুষ্ট তো জগৎ সন্তুষ্ট। নেক্সট বলছে মিট কাস্টমার নিড, ওই একই কথা, একই কথা, তুমি কাস্টমারের নিডটা যখন ফুলফিল করবে, তার অভাবটাকে যখন পরিতৃপ্ত করতে পারবে, তখনই হচ্ছে সে স্যাটিসফাইড হবে, সে খুশি হবে, সন্তুষ্ট হবে, তৃপ্ত হবে। নেক্সট কম্পিটিটিভ প্রাইসিং, খুব ভালো কথা। দেখো আমি আবার বলেছি যে এখানে কিন্তু মনোপলি নেই, একচেটিয়া কারবার নেই, সমস্তটাই একচেটিয়া বাজার নেই ভারতবর্ষে, বেশিরভাগ ক্ষেত্রেই নেই। ভারতীয় রেল এখনো আছে, কিন্তু আর বেশিরভাগ ক্ষেত্রে, এমন বিমানেও নেই, বিমানেও এখনো প্রাইভেট কোম্পানি চলে আসছে এখন বর্তমানে। তো দেখো তাহলে পারফেক্টলি কম্পিটিটিভ ওয়ার্ল্ড, একটা কি বলবো, একটা পূর্ণ প্রতিযোগিতার বাজার, তাহলে সেখানে তোমার যদি প্রাইসিং, দ্রব্যের দামটা যদি খুব কম্পিটিটিভ হয়, এমন দাম হয় যে দাম নিয়ে তুমি লড়তে পারবে তোমার কম্পিটিটরের সাথে, তোমার তো কম্পিটিটর আছে। তুমি একটা পেনের দাম করলে, বাজারে ওই পেনটা পাওয়া যায় 10 টাকায়, তুমি করলে 16 টাকা, কে কিনবে, কে কিনবে তোমার কাছ থেকে, তোমার কম্পিটিটরের পেনটা কিনবে। তাহলে তোমার প্রাইসিংটা এমন হবে যাতে তুমি লড়তে পারো বাজারে তোমার কম্পিটিটরদের সাথে। আবার দেখো বাজারে ওই পেনটার দাম 10 টাকা, তুমি করলে 6 টাকা, লোকে একবার কিনলো কম দাম বলে, সেকেন্ড বার আর কেউ কিনলো না, কেন, ওটা গুণমান ভালো না, ওটার গুণমান ভালো না, কালি ভালো পড়ে না, দু একদিন লিখে সে ফেলে দিয়েছে, লিখতে পারেনি,
আর দুবার কিনবে তোমার কাছ থেকে? কেন কিনবে? অর্থাৎ তুমি দামটা সস্তা করছো বলে গুণমান যা ইচ্ছা চালিয়ে দিলে তাহলেও চলবে না। তাহলে তোমাকে সর্বোচ্চ গুণমানের জিনিস দিতে হবে at the reasonable price, at the competitive price. নেক্সট কি বলছে? নেক্সট বলছে টাইমলি ডেলিভারি। সব জিনিসের একটা সময় আছে বাবা, সময়ের মূল্য দাও। যখন তোমাকে প্রোডাক্টটা ডেলিভারি করার সময়, ঠিক সময় তোমাকে ডেলিভারি দিতে হবে। এইগুলো গেল সব প্রাইমারি রেসপন্সিবিলিটি বা প্রাথমিক দায়িত্ব। এরপর আসছে সেকেন্ডারি রেসপন্সিবিলিটি, গৌণ দায়িত্ব। সেগুলো কি? ক্লিয়ার ইনফরমেশন। সেকেন্ডারি রেসপন্সিবিলিটি দেখো বাবা, ক্লিয়ার ইনফরমেশন, অর্থাৎ সমস্ত তথ্য দিতে হবে পরিষ্কার, কোন রকম লুকোছাপা চলবে না। তোমাকে সমস্ত তথ্যগুলো যেন ক্লিয়ার কাট থাকে। প্রাইভেসি প্রোটেকশন, অর্থাৎ ওই আগেও বলেছি যে প্রাইভেসি শুড বি মেনটেইন। নিশ্চয়ই তুমি তোমার বিজনেস সিক্রেট সেটা প্রকাশ করবে না, তোমার কোনো কর্মচারী এটা প্রকাশ করে দেবে না বাইরে বা তোমার কম্পিটিটরের কাছে, কখনোই দেবে না। ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, বারবার বলছি। কমিউনিকেশন, যোগাযোগ, অর্থাৎ সমাজের সঙ্গে কারবারের যোগাযোগটা কিরকম, কমিউনিকেশন গ্যাপ হচ্ছে কিনা, তোমার কথা তোমার কাস্টমাররা বুঝতে পারছে কিনা, কোনো রং ইনফরমেশন, কোনো রং মেসেজ চলে যাচ্ছে না তো। নেক্সট হচ্ছে কমপ্লেইন্ট রেজলিউশন, অর্থাৎ কোনো জায়গায় যদি তোমার কিছু কোনো এগেনস্টে কিছু বলার থাকে সেই সুযোগটা আছে কিনা। নেক্সট আসছি আমরা নাম্বার 3, এথিক্যাল রেসপন্সিবিলিটি। এখানে প্রথমেই আছে অনেস্ট মার্কেটিং। আমি মার্কেটিং করব, ঠিক আছে, কাটথ্রোট কম্পিটিশনের যুগ, কে কত ভালো মার্কেটিং করছে তার উপর নির্ভর করছে, কিন্তু আমি অনেস্টলি করব, যেটা করব সততার সাথে করব। আমি কাউকে মেরে নিজে বড় হতে চাই না, আমাকে বড় হতে হবে, কিন্তু কাউকে মেরে কোনোদিন বড় হওয়া যায় না। অনেস্টলি করো, তুমি কম্পিট করো কিন্তু অনেস্টলি করো, সততার সাথে করো। হ্যাঁ, নেক্সট হচ্ছে কি বলছে? কমপ্লায়েন্স, সেফটি স্ট্যান্ডার্ড। তোমার সেফটি স্ট্যান্ডার্ড আছে কিনা, তুমি এমন কোনো ব্যবস্থা রেখেছো কিনা যাতে তোমার শ্রমিক কর্মচারীরা অসুবিধায় না পড়ে যায়। হঠাৎ একটা অগ্নিকাণ্ড হয়ে গেল, তোমার ফায়ার এক্সটিংগুইশার ছিল কিনা, অগ্নি নির্বাপন যন্ত্র ছিল কিনা, এগুলো সব দেখতে হবে। নেক্সট হচ্ছে কি? ডেটা সিকিউরিটি, তোমার যে তথ্য সেগুলো সেফটি অ্যান্ড সিকিউরিটি আছে কিনা, সেগুলো নিরাপদে আছে কিনা, সেগুলো পাবলিক হয়ে যাচ্ছে কিনা। নেক্সট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সামাজিক দায়বদ্ধতা। এরপর আসছে দেখো রিলেশনাল রেসপন্সিবিলিটি, কিরকম? বিল্ড ট্রাস্ট। সমাজের জন্য আমি কি করছি, আমি কেন সিএসআর করছি, কেন আমি মুনাফার একটা অংশ ব্যয় করছি সমাজের জন্য? কারণ বিল্ড ট্রাস্ট, ট্রাস্ট তৈরি করা, সমাজের মানুষের সঙ্গে যাতে আমার একটা বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠে, তারা যেন আমাকে বিশ্বাস করতে পারে। নেক্সট ফিডব্যাক, আমি সমাজ থেকেই তো ফিডব্যাক পাবো, সমাজের মানুষের কাছ থেকেই তো ফিডব্যাক আসবে কোম্পানি সম্পর্কে। পার্সোনালাইজড সাপোর্ট, হ্যাঁ, এটা পাচ্ছি কিনা। নেক্সট লয়ালটি রেকগনিশন, অর্থাৎ কাস্টমাররা আমার প্রতিষ্ঠানের প্রতি লয়াল কিনা, দায়বদ্ধ কিনা। নেক্সট হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, আমাকে সমানে উন্নতি করে যেতে হবে, আমার প্রসেসটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের রাস্তা, অর্থাৎ স্কাই ইজ দ্য লিমিট, কখনো আমি থেমে যাব না, কখনো থেমে যাব না যে এটা এই পর্যন্ত আমার উন্নতি হয়েছে আর আমার দরকার নেই না। এরপর কি আসছে দেখো, রেসপন্সিবিলিটি টুয়ার্ডস, আচ্ছা এটা তো আমি বলে দিলাম। হ্যাঁ, নেক্সট হচ্ছে রেসপন্সিবিলিটি, হ্যাঁ, রেসপন্সিবিলিটি টুয়ার্ডস এমপ্লয়িজ। হ্যাঁ, এখানে কি হচ্ছে যে প্রাইমারি রেসপন্সিবিলিটি কি? সেফ ওয়ার্ক এনভায়রনমেন্ট, অর্থাৎ আমার শ্রমিক কর্মচারীরা, তাদেরকে আমি কাজের পরিবেশটা কি দিয়েছি, তাদেরকে আমি কি কাজের পরিবেশ দিয়েছি, তাদেরকে আমি কি সেফ ওয়ার্কিং কন্ডিশনটা দিয়েছি। ওই যে বলেছি তোমার অগ্নি নির্বাপন যন্ত্র আছে কিনা, অর্থাৎ তুমি তো বাজির কারখানা, সেখানে খুব বেশি পরিমাণে এটা দরকার, তাহলে এইগুলো নেওয়া ছিল কিনা। ফেয়ার কম্পেনসেশন, অর্থাৎ তোমার কাছে বলো তো একটা মানুষ, তোমার শ্রমিক, তোমার কারখানার কর্মচারী, যে একটা আহত হলো, তার ডান হাতটা কেটে বাদ চলে গেল, তুমি তাকে কম্পেনসেশন দেবে না?
তুমি তার চিকিৎসার দায়িত্ব নেবে না? বা সে যদি পুরোপুরি অক্ষম হয়ে যায় বা সে যদি মারা যায় কর্মরত অবস্থায়, কারখানাতেই মারা গেল কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে, তুমি তার পরিবারের কাউকে চাকরি দেবে না? এটা হতে পারে? তুই সেই পরিবারটাকে তুমি ফেলে দেবে? নেক্সট হচ্ছে কি গ্রোথ অপরচুনিটি, অর্থাৎ একজন শ্রমিক বা কর্মচারী তার কেরিয়ার প্রসপেক্টিভ, তার যে কেরিয়ারটাকে সে এগিয়ে নিয়ে যেতে পারছে কিনা আগামীতে সামনেতে। ওয়ার্ক লাইফ ব্যালেন্স, দেখো অতি সম্প্রতি একটা আইনও পাস হয়ে গেছে যে বাড়িতে চলে গেলে পরে আর কিন্তু অফিসের কথা সেখানে বলা যাবে না। অফিসের কাজ অফিসে, বাড়ির কাজ বাড়িতে। তাহলে দেখতে হবে তোমার শ্রমিক কর্মচারীদের ক্ষেত্রে এটা হচ্ছে কিনা। তার তো একটা পার্সোনাল লাইফ আছে, তুমি তো তাকে কিনে নাওনি। সে কি তোমার কৃতদাস? তুমি তাকে কিনে নিয়েছো? না। অর্থ দিয়েছো বলে? না। তার একটা ফ্যামিলি লাইফ আছে। কাজেই তার যাতে কাজের জগৎ এবং নিজের ব্যক্তি জীবনের মধ্যে একটা ব্যালেন্স থাকে, সেখানে তুমি তার ইন্টারফেয়ার করতে পারো না ব্যক্তি জীবনে, বা তাকে কাজ দিয়ে তুমি ভারাক্রান্ত করতে পারো না। নেক্সট, এর আবার সেকেন্ডারি রেসপন্সিবিলিটি কি? রেকগনিশন এন্ড রিওয়ার্ডস। সে ভালো কাজ করলে তাকে প্রশংসা করো, তুমি খারাপ করলে তো তুমি তিরস্কার করো, তাহলে ভালো কাজ করলে প্রশংসা করছো না কেন? এবং প্রাইজ দাও, ভালো কাজ করলে রিওয়ার্ড দাও। ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন, অনেক রকম মানুষ থাকবে, কিন্তু তুমি কাউকে ফেলে দিও না, কাউকে এক্সক্লুড করো না, সবাইকে নিয়ে চলো। সবাইকে নিয়ে চললে তোমার প্রতিষ্ঠানটা এগোবে। এমপ্লয়ি ওয়েলবিং, তাদের ভালোর জন্য চিন্তা করো, তাদের মঙ্গল করো। কনফ্লিক্ট রেজলিউশন, যদি কখনো কনফ্লিক্ট এসে যায়, দ্বন্দ্ব এসে যায়, সেটাকে রিজলভ করে নাও, সেটাকে মীমাংসা করে নাও, সেটাকে ফেস টু ফেস দেখো, আলোচনায় সব মিটে যায়। হতেই পারে যে শ্রমিক কর্মচারীদের সঙ্গে ম্যানেজমেন্টের একটা টাসেল হয়েছে, প্রবলেম হয়েছে, কিন্তু ভিন্ডিকটিভ হয়েও না। প্রতিশোধ স্পৃহা যেন তোমার মধ্যে না থাকে। তোমার হাতে ক্ষমতা আছে বলে তুমি প্রতিশোধ নিও না, তুমি বসে আলোচনা করে মিটিয়ে নাও। গণতান্ত্রিক ভাবে এটাই হয়, ট্রান্সপারেন্সি। নেক্সট হচ্ছে এথিক্যাল, কি বলছে? লেবার ল কমপ্লায়েন্স, অর্থাৎ যে শ্রম আইন আছে তুমি সেটাকে মান্যতা দাও কিনা, যেমন 8 ঘন্টা কাজ ইত্যাদি। হ্যারাসমেন্ট প্রিভেনশন, দেখবে অনেক জায়গায় মহিলা যে কর্মচারীদের সেখানে হ্যারাসমেন্ট, তারা বলে যে আমাদের হ্যারাস করছে পুরুষ কর্মচারীরা। এই জায়গাটা তোমাকে সুন্দর করে মীমাংসা করে দিতে হবে, যেন কোনো রকম কোনো হ্যারাসমেন্টের অ্যাটিচিউড, কেউ কাউকে ছোট করা, অবজ্ঞা করা, টিস করা, হ্যাঁ, প্রত্যেকে যেন এটা তার প্রতিষ্ঠান বলে ভাবতে পারে। এখানে কেউ মানে কেউ যেন কাউকে, প্রত্যেকের যেন প্রত্যেকটা আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে কর্মচারীদের মধ্যে, এটা তোমাকে দেখতে হবে। কেউ যেন কাউকে হ্যারাস না করে, বিব্রত না করে, অসুবিধায় না ফেলে, অপমান না করে, ইনসাল্ট না করে। নেক্সট কি বলছে? নেক্সট বলছে ডেটা প্রোটেকশন, আগে বুঝিয়েছি। এথিক্যাল বিজনেস প্র্যাকটিসেস বলেছি। ইকুয়াল অপরচুনিটি, সবাইকে সমান সুযোগ দাও, নারী পুরুষ নির্বিশেষে সবার সমান অধিকার। যার থেকে যে কাজটা ভালো পাবে তাকে সেই কাজটা দাও, এখানে কোনো রকম ডিসক্রিমিনেশন করো না। তোমার নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দ অ্যাজ এ ম্যানেজার থাকতে পারে না। তোমার কাছে প্রতিষ্ঠান শেষ কথা, তোমার কাছে কর্মচারী শেষ কথা। যে যেটা ভালো পারে তাকে সেই কাজটার দায়িত্ব দাও। নেক্সট, রিলেশনাল রেসপন্সিবিলিটি কি? বিল্ড ট্রাস্ট, আবার সেই ট্রাস্টের কথা এসছে, বুঝিয়েছি। এম্পাওয়ার অটোনমি, সেই ব্যক্তি স্বাধীনতাটা থেকে এ করো। টিম ওয়ার্ক, দেখো এটা একটা একসঙ্গে কাজ, তোমরা কয়েকজন ম্যানেজার মিলে প্রতিষ্ঠান চালাতে পারবে না, তেমনি শ্রমিকরাও সবাই মিলে একত্র হয়েও প্রতিষ্ঠান চালাতে পারবে না, সবার সবাইকে লাগবে। আবার একজন দুজন শ্রমিক মিলেও পুরো কারখানা চালাতে পারবে না, প্রতিষ্ঠান চালাতে পারবে না। এটা একটা টিম ওয়ার্ক, সবাই মিলেমিশে যদি এক কাট্টা হও তাহলেই প্রতিষ্ঠান এগোবে। এবং এখন কি বলছে যে ম্যানেজমেন্টে সেখানে কিন্তু শ্রমিক কর্মচারীদের ঠাঁই দিতে হবে, সেখানে তাদের স্থান দিতে হবে, তাদের প্রতিনিধি সেখানে থাকবে। নেক্সট কি বলছে? ওই ফিডব্যাক বলেছি, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এটা হয়ে গেল। এরপরে স্লাইডটা আবার আসুক, তারপরে বলছি। রেসপন্সিবিলিটি টুয়ার্ডস গভর্নমেন্ট, সরকারের প্রতি তোমাদের দায়বদ্ধতা আছে। পেইং ট্যাক্সেস, সরকারকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ কর দাও। তুমি তো বলে আমি দেই, তোমার দেওয়া উচিত 6 কোটি টাকা, তুমি দিয়েছো কত? 1 কোটি টাকা। তুমি সঠিক দিলে? তুমি 2, 3, 4 রকম খাতা মেনটেন করছো, কেন করছো? কেন তুমি লোকাচ্ছ? এটা তো ঠিক কাজ হচ্ছে না। সরকারের প্রতি তুমি তো ঠিক কাজ করছো না। ন্যায্য তার যে কর সেটা সঠিক সময় দাও, নালে
একটা দেশ বা একটা রাজ্য চলবে কি করে? তুমি তো সরকারের কাছ থেকে হেল্প নিচ্ছ, তুমি নিচ্ছ না? তোমার আজকে পুলিশ প্রোটেকশন কে দেবে? সরকার দেবে। তোমার রাস্তাঘাট কে বানিয়ে দেবে? সরকার দেবে। তোমাকে জল কে দেবে? সরকার দেবে। তোমাকে দমকল পরিষেবা কে দেবে? সরকার দেবে। তাহলে তাহলে তুমি সরকারকে দেবে না? ট্যাক্স দেবে না? হেল্পিং উইথ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক পলিসিস, অর্থাৎ সরকারের যে সামাজিক এবং তার যে অর্থনৈতিক নীতিগুলো রয়েছে তুমি তার প্রতি সংহতি জানাও, সেটাকে মেনে চলো। আর্নিং ফরেন এক্সচেঞ্জ, অর্থাৎ তুমি যখন কি করছো, দ্রব্য রপ্তানি করছো বিদেশে, তখন তোমার প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। এই বৈদেশিক মুদ্রাটা তো আলটিমেটলি দেশের কাজেই লাগবে, দেশের কাজেই লাগবে। আবার যখন দ্রব্য আমদানি করবে আমরা, তখন সেই কাজে লাগবে। নেক্সট, ওয়ার্কিং টুয়ার্ডস পলিটিক্যাল স্টেবিলিটি, অর্থাৎ যেটা একটা সামাজিক সুস্থিতি, রাজনৈতিক সুস্থিতি, সুস্থিরতা। নট এনকারেজিং করাপশন, কখনো কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিও না, তোমাকেই ধ্বংস করে দেবে আলটিমেটলি। নেক্সট হচ্ছে ডিসকারেজ মনোপলিজ, একচেটিয়া মনোভাবাপন্ন হয়েও না, এটা ভালো নয়, এটাকে ডিসকারেজ করো, এটাকে এনকারেজ করো না। নেক্সট, এনশিওরিং ফেয়ার ট্রেড প্র্যাকটিসেস, যেটা আইনসম্মত যে সামাজিক সিদ্ধ যে ব্যবসায়িক পন্থা সেগুলোকে অনুসরণ করে চলো। নেক্সট বলবো রেসপন্সিবিলিটি টুয়ার্ডস কমিউনিটি, সমাজের প্রতি তোমার কি দায়িত্ব? টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট ফ্রম অল টাইপস অফ পলিউশন, অর্থাৎ তুমি কি করবে? তুমি একটা জনবহুল জায়গায় একটা কারখানা করেছো, রাত্রি 10টা নেই, 11টা নেই, 12টা নেই, তুমি শব্দ দূষণ ঘটাং 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 করে প্রোডাকশন করছো, শব্দ দূষণ করছো। তুমি তোমার কারখানার যে বাই প্রোডাক্ট গুলো সেগুলোকে ফেলছো নদীর জলে বা পুকুরের জলে, কেন? ওয়াই? ওয়াটার পলিউশন করছো। এগুলো তুমি করতে পারো না। তুমি শিল্পপতি হয়েছো বলে তুমি করতে পারো না, কারণ সমাজটা সবার, সমাজটা সবার। নেক্সট কি বলছে? টু মেক অপটিমাম ইউটিলাইজেশন অফ ন্যাচারাল রিসোর্সেস, তুমি ন্যাচারাল রিসোর্সেস নিয়ে কাজ করো, কিন্তু তার সর্বোত্তম ব্যবহার করো, নষ্ট করো না। টু ব্রিং ইমপ্রুভমেন্ট ইন লোকাল এরিয়া, যে অঞ্চলে তুমি কাজ করো সেই অঞ্চলের মঙ্গলের জন্য, ভালোর জন্য কাজ করো। টু জেনারেট এমপ্লয়মেন্ট অপরচুনিটি, অর্থাৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করো। ইট ইজ দ্য বার্নিং প্রবলেম অফ ইন্ডিয়া, যে আনএমপ্লয়মেন্ট, তুমি কর্মসংস্থানের সুযোগ বাড়াও, বৃদ্ধি করো। নেক্সট, টু প্রমোট ন্যাশনাল ইন্টিগ্রেশন, যেটা বলেছি আমি আগেও, জাতীয় সংহতি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের সংবিধান বলেছে সবাই এখানে আমরা একসঙ্গে মিলেমিশে থাকবো, বছরের পর বছর ছিলাম, আমরা থাকবো। তাহলে এটাই ন্যাশনাল ইন্টিগ্রেশন, তুমি তার পক্ষে কাজ করো। নেক্সট কি বলছে? টু হেল্প দ্য উইকার সেকশন অফ দ্য সোসাইটি, সমাজের যারা দুর্বল অংশ, যারা অর্থনৈতিকভাবে দুর্বল, সামাজিকভাবে প্রান্তিক শ্রেণীর মানুষ, তুমি তাদের পক্ষে থাকো, তাদের পক্ষে কাজ করো, তাদের উন্নতির জন্য চেষ্টা করো। প্রোভাইডিং ইকোনমিক স্টেবিলিটি, অর্থনৈতিক স্টেবিলিটি, ভারসাম্য যাতে বজায় থাকে সেই চেষ্টা করো। টু এনশিওর সেফটি অফ লোকাল সারাউন্ডিংস, যে অঞ্চলে ব্যবসা করছো সেই অঞ্চলের সামগ্রিক উন্নয়নের জন্য চেষ্টা করো। টু প্রোভাইড অ্যাসিস্ট্যান্স টু হসপিটাল, রিলিজিয়াস ইনস্টিটিউশন, স্পোর্টস বডিজ, আগেও বলেছি, এটা দিয়ে শুরু করেছিলাম, যে হসপিটাল, এডুকেশনাল ইনস্টিটিউশন, তারপরে রিলিজিয়াস ইনস্টিটিউশন, স্পোর্টস বডিজ, তাদেরকে সাহায্য করো, তাদের হয়ে কাজ করো, যেমন টাটার উদাহরণ আমি আগেও দিয়েছি। নেক্সট, টু প্রিজার্ভ অ্যান্ড প্রমোট সোশ্যাল অ্যান্ড কালচারাল ভ্যালুজ, আমাদের যে আর্থসামাজিক যে মূল্যবোধ আছে সেগুলোকে প্রোটেক্ট করো, সেগুলোকে প্রিজার্ভ করো। এরপর আসছে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যান্ড বিজনেস, অর্থাৎ নেক্সট আমরা সাব টপিকে ঢুকে যাই। এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যান্ড বিজনেস, কি কি পলিউশন হয় তোমরা জানো, বিস্তারিত বলার এখানে অবকাশও নেই, বা তোমরা জানো, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, ল্যান্ড পলিউশন, নয়েজ পলিউশন, এগুলো সবই তোমাদের জানা। এইবার দেখো, নিড ফর পলিউশন কন্ট্রোল, কেন তোমাকে একজন কারবারি হিসেবে পলিউশন কন্ট্রোল করতে হবে? তার কারণ হচ্ছে টু এনশিওর সেফটি, সমাজের মানুষের সেফটির জন্য। একটা সমীক্ষা বলছে যে ক্যান্সার রোগটা যেভাবে বাড়ছে এবং 2040 সালে এটা ভয়াবহ আকার ধারণ করবে, তাহলে এনশিওর করো সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য পাবলিক, অফ দ্য সোসাইটি। নেক্সট, ইকোনমিক লসেস, অর্থনৈতিক ক্ষতি না করে। টু মেনটেইন দ্য ন্যাচারাল বিউটি, আমাদের তুমি গাছ কেটে ধ্বংস করে ফেলবে? কে তোমাকে পারমিশন দিয়েছে? কে তোমাকে পারমিশন দিল? তুমি একটা বিজনেস প্রতিষ্ঠা করবে বলে, একটা শিল্প করবে বলে তুমি সব শেষ করে দিলে গাছ কেটে? না,
আচ্ছা কাটতে পারো, তুমি কি তার এগেনস্টে নতুন গাছ বসিয়েছো? তাহলে যে ন্যাচারাল বিউটি, আমাদের প্রাকৃতিক সৌন্দর্য, তাকে রক্ষা করো। রিডাকশন অফ হেলথ হ্যাজার্ড, আমি ক্যান্সারের কথা বলেছি। টু রিডিউস নুইসেন্স, এটা কমাতে হবে নুইসেন্সটা। ওয়েজ অ্যান্ড মিনস অফ পলিউশন কন্ট্রোল কিভাবে করবে? এনভায়রনমেন্ট ইভ্যালুয়েশন, প্রাকৃতিক যে ইভ্যালুয়েশন, পলিউশন কন্ট্রোল স্ট্যান্ডার্ড, আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ড আছে, তাদের কিছু নর্মস আছে, তাদের কিছু স্ট্যান্ডার্ডস আছে। নেক্সট রেগুলেশনস এবং ব্যান, ওই প্লাস্টিক ব্যান হয়ে গেছে, পাতলা যে প্লাস্টিকের যে ক্যারি ব্যাগ সেটা ব্যান হয়ে গেছে, কিন্তু আমরা এখনো সেটা কিন্তু আমরা ইউজ করি লুকিয়ে লুকিয়ে, কিন্তু বিজনেসম্যানরা ইউজ করে, করে না তা না, কিন্তু অনুচিত। দেখবে এখনো বাজারে গেলে তোমাকে সেই প্লাস্টিকের সেই পাতলা মাইক্রনের ব্যাগটাই দেয়। নেক্সট, রোল অফ বিজনেস এনভায়রনমেন্ট প্রোটেকশন, এর রোলটা কি? অ্যাডাপ্টিং সাস্টেনেবল প্র্যাকটিসেস, অর্থাৎ দীর্ঘস্থায়ী উন্নয়নের কথা ভেবে কাজ করো। তুই ভাবলে কি দূর, পরের কথা পরে ভাবা যাবে না, পরের কথা তোমাকে আজকে ভাবতে হবে, সেটাকেই সুস্থিত উন্নয়ন বলে। ইনভেস্টিং ইন রিনিউয়েবল এনার্জি, পুনর্নবীকরণ যে শক্তি, তাতে তোমাকে মন দিতে হবে। বায়ু শক্তি, এগুলো কাজে লাগাও। সোলার প্ল্যান্ট, এখন প্রচুর স্কুলে, আমার স্কুলেও সোলার প্ল্যান্ট বসে গেছে, অর্থাৎ সোলার প্ল্যান্টটাকে কাজে লাগাও। কারণ কয়লা দিয়ে আর কতদিন তুমি বিদ্যুৎ উৎপাদন করবে, কয়লা তো শেষ হয়ে যাবে। বায়ু শক্তিকে কাজে লাগাও। নেক্সট হচ্ছে প্রমোটিং সার্কুলার ইকোনমিক প্রিন্সিপলস, অ্যাডভোকেটিং ফর পলিসি চেঞ্জেস, সরকারের নীতি পরিবর্তন হচ্ছে এবং তার পক্ষে তোমাকে অ্যাডভোকেট করতে হবে। ফস্টারিং ইনোভেশন, নতুন নতুন প্রযুক্তির কথা তোমায় ভাবতে হবে। এনগেজিং স্টেক হোল্ডার, যাদের নিয়ে কাজ করছো তাদেরকে জুটিয়ে নাও, তাদেরকে জড়িয়ে নাও, তাদের স্বার্থটা তাদেরকে বুঝিয়ে তাদেরকে জড়িয়ে নাও, তবে গিয়ে তুমি পরিবেশ রক্ষা করতে পারবে। মেজারিং অ্যান্ড রিপোর্টিং এনভায়রনমেন্ট পারফরমেন্সেস। এবার নেক্সট আমরা আসছি বিজনেস এথিক্স, অর্থাৎ কারবারি নৈতিকতা। এর ডেফিনেশন কি, সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে বিজনেস এথিক্স রেফার্স টু সোশ্যালি ডিটারমাইন্ড মোরাল প্রিন্সিপলস। সোশ্যালি ডিটারমাইন্ড, অর্থাৎ আমিও ঠিক করিনি, তুমিও ঠিক করনি, কে ঠিক করেছে? সমাজ ঠিক করেছে, সোসাইটি ঠিক করেছে। আমি আগে বলেছি আমেরিকার সমাজ ব্যবস্থায় যেটা চলে, গ্রেট ব্রিটেনের সমাজ ব্যবস্থায় যেটা চলে, ভারতবর্ষের সমাজ ব্যবস্থায় সেটা চলে না। ভারতবর্ষের মূল্যবোধ সেটা চালাতে দেয় না। তাহলে সোশ্যালি ডিটারমাইন্ড, যেটা সামাজিকভাবে নির্ধারিত হয়েছে, মরাল প্রিন্সিপলস, নৈতিক কিছু পালনীয় কর্তব্য, কিছু মৌলিক নীতি, হুইচ গভর্ন দ্য অ্যাক্টিভিটিস অফ এ বিজনেস, অর্থাৎ কারবারের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করবে এমন কিছু মানসিক নীতি, এমন কিছু মনস্তাত্ত্বিক নীতি, যেগুলো ঠিক করে দিয়েছে কে? না সমাজ। তুমিও ঠিক করনি, আমিও ঠিক করিনি, সমাজ ঠিক করে দিয়েছে। আমাদের সামাজিক অনুশাসন, সামাজিক ব্যবস্থা, আমাদের ভ্যালুজ, আমাদের মূল্যবোধ ঠিক করে দিয়েছে যে কি কি মানসিক নীতি আমাদের থাকবে, যার উপর একটা কারবারের কার্যকলাপ কিন্তু পরিচালিত হবে। এর এক্সাম্পল কি বলছে দেখো, টু চার্জ দ্য ফেয়ার প্রাইসেস ফ্রম দ্য কাস্টমার, অর্থাৎ আমার বাড়িতে আমার বাবা অসুস্থ, আমার একটা জীবনদায়ী ওষুধ লাগবে, কি হলো? সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, তার দাম 100 টাকা। তুমি কি করলে? একটা অঞ্চলে 4টে ওষুধের দোকান আছে, ধরো বেবি ফুড, একটা অঞ্চলে 4টে ওষুধের দোকান আছে, 4 জনে মিলে যুক্তি করে কি বললো? বেবি ফুড নেই। তা আমি ছোট আমার বাচ্চাটাকে কি খাওয়াবো? রুটি খাওয়াবো, তাকে রুটি খাওয়াবো, তাকে বেবি ফুড লাগবে। তুমি তখন আমাকে লুকিয়ে লুকিয়ে বললে আছে, কিন্তু 100 টাকারটা আমি 100 টাকায় দিতে পারছি না, কারণ আমি নিজে কিনেছি 350 টাকায় কি 400 টাকায়, আপনাকে দিতে হবে 500 টাকা। অথচ মিথ্যা কথা বলেছো একদম, সেটা কিন্তু কোনো রকম কোনো সাপ্লাইতে হ্যাজার্ডস নেই। তুমি মিথ্যে কথা বলে কোনটাই করছো? চালে করছো, তুমি করছো বেবি ফুড, তুমি করছো জীবনদায়ী ওষুধ, যেগুলো মানুষ কিনতে বাধ্য। তুমি কৃত্রিম মজুদদারি করে মানুষকে ঠকিয়ে মানুষের গলা কেটে তুমি মুনাফার পাহাড় বানাচ্ছ। এটা প্রফিটিয়ারিং, এটা মুনাফাবাজি, এটা তুমি করতে পারো না। তাই এটাও তোমার একটা এথিক্স নয়। অ্যাজ এ কারবারি, অ্যাজ এ বিজনেসম্যান, হ্যাঁ অবশ্যই তুমি মুনাফা অর্জন করবে, কিন্তু মানুষকে মেরে মানুষকে ঠকিয়ে তুমি এইভাবে গলা কেটে তুমি করতে পারো না, এটা তোমার নীতি নৈতিকতা নয়। তাই বলছে তুমি ন্যায্য টাকাটা নাও, কেউ আপত্তি করেনি, তোমার যা ন্যায্য, হ্যাঁ তুমি প্রফিট করো। তুমি 100 টাকায় কিনেছো, আমি বলছি না 90 টাকায় দাও, তুমি বলছি না 100 টাকায় বিক্রি করো, তুমি 120 টাকায় বিক্রি করো, কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই। টু ইউজ ফেয়ার ওয়েটস ফর মেজারমেন্ট, তুমি সঠিক ওজন দাও,
একটা সোনার জিনিস তুমি 1 গ্রাম চুরি করে নিলে, কেন করলে? তুমি 0.5 গ্রাম চুরি করলে, কত টাকার আমার লস হয়ে গেল। পোস্ত এত দামি জিনিস, আমি 500 কিনতে গেছি, তুমি আমাকে 480 গ্রাম দিয়ে দিলে, 20 গ্রাম কম দিয়ে দিলে, না চলবে না। তোমাকে সঠিক ওজনের জিনিস দিতে হবে এবং সঠিক গুণমানের জিনিস দিতে হবে। তোমার বাজারে 4 রকম চাল পাওয়া যায়, 50 টাকা, 60 টাকা, 80 টাকা, 100 টাকা। আমি 100 টাকা দিয়েছি, আমাকে 100 টাকার কেজির চালটাই দিতে হবে। আমার থেকে 100 টাকা নিয়ে তুমি 70 টাকা কেজি চালটা দিলে চলবে না, নৈতিকতা নয় সেটা। টু পে ট্যাক্সেস গভর্নমেন্ট অনেস্টলি, আমি বললাম একটু আগে বোঝানোর সময় যে সরকারকে তোমাকে, তুই তো বলবে আমি ট্যাক্স দিয়েছি, আরে অনেস্টলি সততার সঙ্গে দাও। তোমার যা প্রফিট তাতে তোমার ট্যাক্স দেওয়ার কথা 6 কোটি টাকা, তুমি 1 কোটি টাকা দিয়ে বলেছো আমি দিয়েছি। কেন? অনেস্টলি যেটা দেওয়া উচিত, ন্যায্য। টু এনশিওর জেনুইন অ্যান্ড সেফ প্রোডাক্টস ফর দ্য পাবলিক, তুমি মানুষকে দাও যেটা জেনুইন প্রোডাক্ট, যেটা কোনো হেলথ হ্যাজার্ডস নেই। তোমরা জানো এখন রং ব্যবহার হচ্ছে, খাওয়ার রং আলাদা, বিরিয়ানিতে যে রং দেয় বা মিষ্টিতে যে রং দেয় সেই রংটাকে আলাদা রং, কিন্তু সেখানে সেটা অনেক দামি। তাই ব্যবসায়ীরা কি করছে, অনেক কম দামি কেমিক্যাল কালার ইউজ করে দিচ্ছে, ভাবো, যেটা খেলে দীর্ঘদিন ধরে তোমার হেলথ হ্যাজার্ডস হবে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। এই বাজারে আমি দেখেছি বেগুন, পটল, ঝিঙে সমস্ত সেই রঙের মধ্যে চুবিয়ে সেটাকে তাজা দেখাচ্ছে। তা চলবে না, তোমাকে জেনুইন এবং সেফ প্রোডাক্ট দিতে হবে মানুষের কাছে, যেটা খুব মানে ন্যায্য গুণমান সম্পন্ন জিনিস এবং যেটা সুরক্ষিত, যার মধ্যে কোনো রকম কোনো মিলাবট নেই, কিছু তুমি মেশাওনি। টু গিভ ফেয়ার ট্রিটমেন্ট টু দ্য ওয়ার্কার্স, আমি বুঝিয়েছি যে ওয়ার্কারদের ন্যায্য মজুরি দাও, ন্যায্য বেতন দাও, সঠিক সময় দাও। তুমি এই মাসে 2 তারিখে বেতন দাও, পরের মাসে 10 তারিখে দাও, তারপরে মাসে 25 তারিখে দাও না, একটা সুনির্দিষ্ট দিনে দাও। এবং তাদেরকে ফেস্টিভ বোনাস দাও, পুজোর সময় তাদেরকে একটা ন্যায্য বোনাস দাও। হ্যাঁ, তাদেরকে কম্পেনসেশন দাও যদি তারা অসুস্থ হয়ে পড়ে, যদি তারা আহত হয় কাজ করতে করতে, কে দেখবে তার ফ্যামিলিটাকে? কে একটা গরিব মানুষ, কে তার প্রান্তিক মানুষ, কে তার চিকিৎসার দায়িত্ব নেবে? সে যদি মারা যায় কর্মরত অবস্থায় বা সে অ্যাক্সিডেন্টে মারা গেল তোমার কারখানাতে, তুমি তার পরিবারটাকে দেখবে না? এটা হতে পারে? নেক্সট, কমন আনএথিক্যাল বিজনেস প্র্যাকটিস। কিরকম? কিছু কমনলি সাধারণভাবে আনএথিক্যাল কাজ বলে দিই। অডাল্টারেশন অফ গুড, মিক্সিং অফ পাপায়া সিডস উইথ ব্ল্যাক পেপার। ওই যে বলেছি মিক্সিং এর কথা, একটু আমি রঙের কথা বলেছি, তুমি মিলাবট দিয়ে দিচ্ছ, চালের মধ্যে কাকড় মেশাচ্ছ, আর কি বলবো। সেল অফ সুপিরিয়াস প্রোডাক্টস প্লেন ওয়াটার ইন ইনজেকশন, ইনজেকশন বলে তুমি জল দিয়ে দিচ্ছ, ভাবা যায়? আমি দাম দিয়ে একটা ইনফ্লুয়েঞ্জার ইনজেকশন কিনে দিচ্ছি, অথচ আমার শরীরে 1 ফোঁটা ওষুধ গেল না, গেল কিছুটা প্লেন ওয়াটার। কিছু সাধারণ জল তুমি ওষুধ বলে ইনজেকশনের মধ্যে চালান করে দিচ্ছ। আর মানুষ আমরা কি করব? আমরা লেম্যান, আমরা তোমাকে ভরসা করেছি, বিশ্বাস করেছি, আমরা টাকা দিয়ে সেই ইনজেকশনটা কিনে ভাবছি যে আমি সুস্থ হয়ে যাব। কি করে হব? তুমি কি ওষুধ দিয়েছো? তুমি তো জল দিয়ে দিয়েছো। কি সাংঘাতিক কথা। সেল অফ ডুপ্লিকেট প্রোডাক্টস আন্ডার পপুলার ব্র্যান্ড নেম, আমি ব্র্যান্ডিং জিনিস কিনবো, ক্রক্সের জুতো কিনবো বলে অনেক টাকা দিলাম, তুমি একটা ফুটপাতের জুতো আমাকে দিয়ে দিলে, ক্রক্স ব্র্যান্ড লিখে দিয়ে দিলে, এটা চলতে পারে? সেল অফ প্রোডাক্ট ইনজুরিয়াস টু পাবলিক হেলথ, একটু আগে বললাম যে তুমি ইটেবল কালার না দিয়ে তুমি কি করছো, কেমিক্যাল কালার ইউজ করছো খাদ্যদ্রব্যে, এগুলো চলবে না। এগুলো তোমার নীতি নৈতিকতা নয়। ডিসেপটিভ অ্যাডভার্টাইজমেন্ট এন্ড ফলস ক্লেম, তুমি ভুল বিজ্ঞাপন দিয়ে, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে মানুষকে মিথ্যা তথ্য দিচ্ছ, মিথ্যা তথ্য দিয়ে তাকে প্ররোচিত করছো দ্রব্য কিনতে। পলিউশন এনভায়রনমেন্ট বলেছি। এক্সপ্লয়টেশন অফ ওয়ার্কার, কর্মীদের তুমি এক্সপ্লয়েট করছো, তাকে 8 ঘন্টা খাটিয়ে আবার 2 ঘন্টা তুমি ওভারটাইম করাচ্ছ, পয়সা দিচ্ছ না, পয়সা দিচ্ছ না। যদি তারা চায় তাদের ন্যায্য টাকা, তুমি বলছো তোমাকে ছাঁটাই করে দেবো, অর্থাৎ এটা একটা চূড়ান্ত এক্সপ্লয়টেশন করছো তাদের সঙ্গে। তাদের তুমি ইএসআই এর টাকা কাটছো, জমা দিচ্ছ না, কেন করছো? তাহলে তার যখন অসুখ হবে সেই ইএসআই হসপিটালে কোনো সুযোগ পাবে? পাবে না তো, তুমি তো টাকাটা কেটেছো অথচ জমা দাওনি। তাদের পিএফ এর টাকা তুমি আত্মসাৎ করছো, কেন? তার স্যালারি থেকে কাটছো, ওয়েজ থেকে কাটছো, তুমি জমা দিচ্ছ না। এরকম করো না, এগুলো এই ধরনের তুমি এক্সপ্লয়েট করছো তোমার শ্রমিক কর্মচারীকে, এগুলো খুব ভালো কাজ করছো, এথিক্যাল কাজ করছো। এলিমেন্টস অফ বিজনেস এথিক্স কি? টপ ম্যানেজমেন্ট কমিটমেন্ট, টপ লেভেল ম্যানেজমেন্টদের কমিটমেন্ট কি, তারা কি এটা রক্ষা করতে চায় কি চায় না? কারণ তাদের দৃষ্টিভঙ্গির ওপর অনেক কিছু নির্ভর করে।
তারা কতটা সিনসিয়ার, কতটা অনেস্ট এই ব্যাপারে, এই এথিক্স মেনটেন করার ব্যাপারে। ডেভেলপিং অ্যান এথিক্যাল কোড, এথিক্যাল একটা কোড থাক, সেই কোডটাকে মেনটেন করো, ডেভেলপ করো অ্যান্ড মেনটেন করো। এস্টাবলিশমেন্ট অফ কমপ্লায়েন্স মেকানিজম, কোনো অভাব অভিযোগ থাকলে সেটা শোনো, পারলে তার সুরাহা করো, দূর দূর করে তাড়িয়ে দিও না। একজন শ্রমিক কর্মচারী বা একজন ক্লার্ক সে এসছে কোনো একটা অভিযোগ করতে, তুমি শোনো, তোমার হাতে পাওয়ার আছে। এমপ্লয়িজ ইনভলভমেন্ট, দেখো আমি কি বলেছি, এখন কারবারের যে সর্বোচ্চ যে জায়গা ম্যানেজমেন্ট, সেখানে কিন্তু শ্রমিক কর্মচারীদের প্রতিনিধিরা থাকে, তাদের কিন্তু অংশগ্রহণ ওখানে করানো হয়, কারণ তারা তাদের কথা, হ্যাঁ সবাই কি 500 লোক অংশগ্রহণ করে না, বলো তাদের প্রতিনিধি হিসেবে 3 জন বা 5 জন থাকবে। নেক্সট হচ্ছে অ্যাপ্রেইজাল অফ এথিক্যাল প্রোগ্রাম, তুমি যে এথিক্যাল প্রোগ্রাম গুলো নিয়েছো সেগুলোকে অ্যাপ্রেইজাল করো, সেগুলো দেখো সঠিকভাবে চলছে কিনা, সব ঠিকভাবে হচ্ছে কিনা। এইবার আমরা চলে যাব কোশ্চেন পেপারে, আমাদের পড়া হয়ে গেল সবটা, এবার আমরা কোশ্চেন পেপার নিয়ে একটু আলোচনা করব। আমাদের 2 নম্বরের প্রশ্ন আছে এবং 3 নম্বরের প্রশ্ন আছে, তোমাদের আগেই বলেছি। যেমন বলেছি কি, হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস, একটু কিন্তু 2-4 কথা লিখতে হবে বাবা, একেবারে এক বাক্যে লিখো না, পারলে একটা উদাহরণ দিও, একটা উদাহরণ দিলে উত্তরটা আরো ভালো হবে, 2-এ 2 পেয়ে যাবে। নেক্সট, গিভ 2 এক্সাম্পলস অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস, 2টো উদাহরণ চেয়েছে, 2টো উদাহরণই দেবে, একদম সুনির্দিষ্ট প্রশ্ন, তার সুনির্দিষ্ট উত্তর, সুনির্দিষ্ট নম্বর, পুরো নম্বর পাবে। হোয়াট ইজ লিগাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস, আইনগত বলতে কি বোঝো, লিখলে, উদাহরণ দিলে একটা। রাইট 2 ক্যারেক্টারিস্টিক্স অফ বিজনেস, বিজনেস বলতে কি বোঝো, লিখলে, সেখানে ক্যারেক্টারিস্টিক্স দিলে। রাইট এনি 2 কজেস অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি, সামাজিক যে সামাজিক দায়বদ্ধতা, দায়িত্ব, তার পক্ষে 2টো যুক্তি দাও, 2টো যুক্তি দিলে 2 নম্বর পাবে। তারপরে রাইট 2 আর্গুমেন্টস এগেইনস্ট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সামাজিক দায়বদ্ধতার বিরুদ্ধে যদি কিছু বলার থাকে সেখানেও 2টো পয়েন্ট দিলে, 2টোই চেয়েছে, 2 পাবে। নেক্সট, হোয়াট ইজ বিজনেস এথিক্স, বিজনেস এথিক্স বলতে কি বোঝো, একটু লিখলে, 2-4 লাইন লিখলে, 2-3 লাইন লিখলে একটা উদাহরণ দিয়ে দিও বাবারা মায়েরা। নেক্সট কি, নেক্সট হচ্ছে রাইট 2 অ্যাডভান্টেজেস অফ বিজনেস এথিক্স, বিজনেস এথিক্স এর 2টো সুবিধা দিয়ে দিলে, 2টো লিখলে 2 নম্বর। রাইট 2 ডিসঅ্যাডভান্টেজেস অফ বিজনেস এথিক্স, 2টো অসুবিধা লিখলে 2 নম্বর পেয়ে গেলে। নেক্সট আমরা আসি 3 নম্বরের প্রশ্নে। 1 নম্বর বলেছি এক্সপ্লেইন দা কনসেপ্ট অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস ইন ব্রিফ, ইন ব্রিফ কথাটা বলেছে, দেখো বাবারা মায়েরা, সংক্ষেপে লেখো, কারবারের সামাজিক দায়িত্ব বলতে কি বোঝো। এক্সপ্লেইন দা নেচার অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস, কারবারের সামাজিক দায়িত্বের যে প্রকৃতি সেটা ব্যাখ্যা করো। ডিসকাস দ্য নিডস ফর সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস ইন ব্রিফ, সামাজিক দায়বদ্ধতার যে প্রয়োজনীয়তা সেটা সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট কি বলছে, হোয়াট ডু ইউ মিন বাই লিগাল রেসপন্সিবিলিটি, আইনগত যে দায়বদ্ধতা বা আইনগত যে রেসপন্সিবিলিটি, হ্যাঁ দায়িত্ব, সেই সম্পর্কে আলোচনা করো। রাইট দ্য সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস টুয়ার্ডস কাস্টমার, কাস্টমারদের প্রতি, ক্রেতা সাধারণের প্রতি কি কি কারবারের সামাজিক দায়িত্ব রয়েছে একটু আলোচনা করো। রাইট দ্য সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস টুয়ার্ডস ক্রেডিটর্স, পাওনাদারদের প্রতি কারবারের কি কি সামাজিক দায়িত্ব রয়েছে একটু আলোচনা করো। রাইট দ্য সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস টুয়ার্ডস ওনার্স, কারবারের মালিক পক্ষের প্রতি কি কি দায়িত্ব রয়েছে সংক্ষেপে ব্যাখ্যা করো। রাইট দ্য সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস টুয়ার্ডস এমপ্লয়িজ, শ্রমিক কর্মচারীদের প্রতি কারবারের যে দায়িত্ব সেটা ব্যাখ্যা করো। রাইট দ্য সোশ্যাল রেসপন্সিবিলিটিজ অফ বিজনেস টুয়ার্ডস গভর্নমেন্ট, সরকারের প্রতি কারবারের সামাজিক দায়িত্বের ধারণাটি ব্যাখ্যা করো। রাইট দ্য সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস টুয়ার্ডস পাবলিক অ্যান্ড কমিউনিটি, জনসাধারণ এবং সমাজের প্রতি কারবারের সামাজিক দায়িত্বের ধারণাটি ব্যাখ্যা করো সংক্ষেপে। রাইট দ্য কজেস অফ এনভায়রনমেন্ট পলিউশন, অর্থাৎ যে দূষণ, দূষণ এই পরিবেশ দূষণের কারণগুলি, রাইট দ্য কজেস, কারণগুলি আলোচনা করো। রাইট দ্য নিড ফর কন্ট্রোল অফ পলিউশন, কেন দূষণকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয় সেটা সংক্ষেপে আলোচনা করো। রাইট দ্য রোল অফ বিজনেস এনভায়রনমেন্ট প্রোটেকশন, কেন এই এনভায়রনমেন্ট প্রোটেকশন অর্থাৎ সমাজকে যে তাকে যে রক্ষা করা, এই যে বিভিন্ন রকম যে তোমার পলিউশন আছে, বিভিন্ন রকম যে দূষণ, শব্দ দূষণ বলো, জল দূষণ বলো, বায়ু দূষণ বলো, এই সমস্ত দূষণের থেকে কি করে তুমি
তোমার সমাজকে রক্ষা করবে সে ব্যাপারে কারবারের কি ভূমিকা সেটা সংক্ষেপে আলোচনা করো। রাইট দ্য এলিমেন্টস অফ বিজনেস এথিক্স, অর্থাৎ কারবারি নৈতিকতার যে উপাদানগুলি আলোচনা করো। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ক্লাসটা এখানেই শেষ হলো।